আজকে এখানে আসার পর আমি 2005-এ একবার ফিরে গেলাম। আমাদের প্রথম আমার মনে আছে ব্যান্ডে মাতরম বলে একটি কম্পিটিশন হয়েছিল, যেটার আশা অডিও এবং সংবাদ প্রতিদিন তারা মিলে এটা অর্গানাইজ করেছিল, এবং সেখানে আমরা প্রথম রানার আপ হই আমাদের ব্যান্ড পৃথিবী। দু চার কথা বলবো, একটু বোর করবো, কিন্তু একটু শুনতে হবে কথাগুলো। সেই সময় যারা রানার আপ হয়েছিল, ফার্স্ট রানার আপ মানে আমরা পৃথিবী, তাদের সঙ্গে কোনো কন্ট্রাক্ট ছিল না। গান বাজনার আমাদের অ্যালবাম বের করার কোনো কন্ট্রাক্ট ছিল না, কারণ চ্যাম্পিয়নরা একমাত্র অ্যালবামের কন্ট্রাক্ট পেয়েছে। তো আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে আমার ভীষণ মন খারাপ ছিল সেই ফাইনালের রাতটা। মৌহাদি যার কথা উঠলো, মৌহাদি আমার আরেক মা, আমি তাকে মায়ের মতন দেখি বা এখনো তাকে মায়ের মতন পুজো করি। মৌহাদি সেই রাতে আমার পাশে এসে আমাকে বললো যে কৌশিক, চিন্তা করিস না, আমি কিন্তু পৃথিবীর অ্যালবাম করবো। কারণ পৃথিবীর কিন্তু এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ এই স্থানের মধ্যে পৃথিবীকে বেঁধে রাখা যাবে না। পৃথিবীর গান বাজনা বা তোর মধ্যে যেটা আমি দেখেছি সেটা দিয়ে কিন্তু বেঁধে রাখা যাবে না। মৌহাদি তখন স্বপ্ন দেখেছিল, এবং মৌহাদি আমরা যেটা বলি, আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে একটা কথা আছে যে মৌহাদি কিন্তু ভবিষ্যৎ দেখতে পেতেন। উনি আপনারা তো জানেন মহিনের যে সম্পাদিত গান বা তার পরবর্তী ক্ষেত্রে যে বাংলা ব্যান্ড মিউজিক, আমি বাংলা ব্যান্ড মিউজিক নিয়েই বলবো কথা, তো সেটা মৌহাদি দেখতে পেতেন। এবং সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ফসিলস, কারণ প্রথম অ্যালবাম ফসিলসের সেটা কিন্তু আশা অডিও থেকেই বেরিয়েছিল, এবং আমাদেরও প্রথম অ্যালবাম আশা অডিও থেকে বেরিয়েছে। আপনারা সবটাই বুঝতে পারলেন যে আজকে এরা প্রত্যেকে কোথায় কোন কোন জায়গায় গেছে। ইভেনচুয়ালি যারা এখানে সোলো আর্টিস্ট, শোভন বা স্নিগ্ধ বা যারা রয়েছে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারাও কিন্তু আশা অডিওর এই যে প্ল্যাটফর্ম, আশা অডিও যে জায়গা আমাদের করে দিয়েছে শিল্পীদের, নতুন শিল্পীদের, এইটাকে কিন্তু আমরা সবাই খুব সুন্দরভাবে ব্যবহার করেছি, এবং ব্যবহার করে আজকে প্রত্যেকেই কিন্তু স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, প্রত্যেকটা মানুষ, প্রত্যেক শিল্পী। ঠিক 30 বছর বাদে আমি আবার বলছি, আমি খুব নস্টালজিক আজকে এই মঞ্চে বা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, যে আমি আরও অনেক নতুন শিল্পীদেরকে দেখতে পাচ্ছি এই মঞ্চে। আশা নেক্সট জেন যে নতুন মঞ্চটা তৈরি করছে আশা অডিও বা অপেক্ষা, একদম যোগ্য উত্তরসূরি মহাদেব আমি বলতে পারি, যে এরকম ভাবনা ভেবেছে নতুন প্রজন্মকে নিয়ে। আর আপনারা যেহেতু মিউজিক কভার করেন বা মিউজিক এন্টারটেনমেন্টের দুনিয়ায় আছেন প্রত্যেকে, আপনারা কিন্তু জানেন যে নতুন কাজ, নতুন টেকনোলজি, নতুন কাজ, নতুন ধরনের সব কিছু কীভাবে এগিয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমে। আমাদের সময় এত কিছু ছিল না, কিন্তু এখন কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, এবং তার জন্য কম্পিটিশনও অনেক বেশি, প্রচণ্ড বেশি, প্রতিযোগিতা অনেক বেশি, প্রচুর শিল্পী, এবং তারা নিজেদের মতন করে লড়াই করে যাচ্ছে। কিন্তু যেটা সবচেয়ে বিপজ্জনক জায়গা, যে প্রত্যেকের প্রত্যেকের ট্যালেন্ট থাকা সত্ত্বেও তাদের নিজেদেরকে দেখানোর কোনো জায়গা নেই। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই মুহূর্তে, এবং আমার মনে হয় আশা নেক্সট জেন আসার পর এইটা খানিকটা সলভ করা যেতে পারে। আমরা সবাই যদি একটু সচেষ্ট হই, আপনারা যারা সংবাদ মাধ্যম থেকে এসছেন, তারা যদি একটু মানুষের কাছে এই খবরগুলো পৌঁছে দেন যে আশা অডিও এরকম একটা উদ্যোগ নিয়েছে, যেটা মানুষের কাছে পৌঁছলে আরও নতুন নতুন শিল্পীদের, এই শোভন স্নিগ্ধদের মতন আরও অনেক শিল্পীদের, আগামী প্রজন্মের শিল্পীদের আমরা দেখতে পাবো। যদিও শোভনকে আমি আগামী প্রজন্ম বলবো না, কারণ আমরা প্রায় সমসাময়িক। সুতরাং আগামী প্রজন্মের যারা শিল্পীরা, তাদেরকে যেন আমরা চিনতে পারি, তাদেরকে আমরা বুঝতে পারি। দেখুন, কম্পিটিশনের জগৎ, অনেকেই কম্পিটিশনের জগৎ থেকে উঠে আসি, কিন্তু সেটা একটা আলোকময় জগৎ। সেখান থেকে বেরিয়ে আসার পর কিন্তু একটা সাংঘাতিক জগৎ আছে, যেখানে কিন্তু আমাদের নিজেদেরকে জায়গা তৈরি করে নিতে হয় প্রতি মুহূর্তে লড়াই করে। সেই জায়গাটা কিন্তু তৈরি করার জন্য প্রথমে দরকার একটা শক্ত মাটি,
যে মাটিটা আমাদের আশা অডিও দিয়েছে। মাধ্যমের বন্ধুরা এসছেন, ধন্যবাদ। এরকম একটা ইনিশিয়েটিভের সাথে এত মানুষকে এত ক্যামেরাকে সামনে দেখতে পেতে, এবং গানের সাথে এত ক্যামেরা আমাদের দেখতে পাই না খুব সম্ভবত, ছবির সাথে দেখা যায়। আর দ্বিতীয়ত, আমি শুরু থেকেই বলি, যেমন পৃথিবীর শুরুর কথা উঠলো, আমি শুরুর কথা থেকেই শুরু করি। 2012 সাল 13 সাল করবো, আমরা একটা রিয়েলিটি শোর প্ল্যাটফর্ম থেকে আমি স্নিগ্ধ সবাই উঠে এসেছি, সেটার নাম হচ্ছে বাংলা সারেগামাপা। সেখানে সেই বছর আশা অডিও সেটার অডিও পার্টনার ছিল, এবং আমার প্রথম অ্যালবাম বলতে যেটি বোঝায়, সেই অ্যালবাম অপেক্ষা এবং মহুয়াদি দাঁড়িয়ে থেকে সেই অ্যালবাম লঞ্চ হয়, এবং অ্যালবামটা একটা অদ্ভুত অ্যালবাম ছিল, রবি ঠাকুরের গানের অ্যালবাম, কিন্তু গেয়েছিলাম আমরা প্রায় 4 জন। অ্যারেঞ্জ করেছিল জয় সরকার, গেয়েছিলাম আমি, কুশল, আমার সাথে যে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল, তার সাথে সোমলতা এবং অনিন্দদা গিয়েছিলাম, আমরা 4 জন গিয়েছিলাম। তো এইটা হয়ে গেছিলো প্রায় 13-14 সালে রিলিজ হয়েছিল এই অ্যালবামটা। তারপর আমি টুকটাক, যেহেতু আমার বাংলা নিয়ে পড়াশোনা, আমি লিখতাম, সুর করতে পারতাম না খুব একটা ভালো, এবং সেগুলো মন মতো হতো না, কিছুটা এই ঘেঁষা ওই ঘেঁষা হয়ে যেত, কিন্তু সেই জন্য নিজেরও পছন্দ হতো না। তারপরে মোটামুটি ওই 16-17 সাল থেকে আমার সমসাময়িক যারা, তারা দেখলাম বেশ একটা গান, মোটামুটি 2টো স্তবকের একটা গান দাঁড় করাতে পারে। পৃথিবীর গান শুনে, ধরো চন্দ্রবিন্দুর গান শুনে, রবির গান শুনে, তখন আমরা সবাই ইন্সপায়ার হচ্ছি, দেখছি মোটামুটি আমাদের সাথে যারা গান বাজনা করছে একটা গান দাঁড় করিয়ে ফেলতে পারছে মোটামুটি। তো আমি একটা মোটামুটি সুর করে সেটাকে লেখার চেষ্টা করলাম, প্রথমে সুরই করেছিলাম। তারপরে মহুয়াদিকে বলি, মহুয়াদি দেখো তো এটা শোনার মতো যোগ্য কিনা, কারণ মহুয়াদি সবার সাথেই ওরকমই সম্পর্ক ছিল, যে কি রে কি করছিস, একটু বলতো কি অবস্থা গানের, এখন কি চলছে। এবার তখন আমরা যেহেতু রিয়েলিটি শো থেকে বেরিয়েই সবাই অনুষ্ঠান করার একটা তোড়জোড় থাকে, সেই চাপ তো থাকি, কিন্তু তার সাথে সাথে বারবার এই যে গান বানাতে হবে, নতুন গানের অভ্যাসে থাকতে হবে, এটা কিন্তু শুধুমাত্র আমাকে ব্যক্তিগতভাবে মহুয়া লাহিড়ী প্রভোগ করতো, যে নতুন গান কর, নতুন গান বানা, নতুন গান বানা। তো সেই সূত্রে আমার আশা অডিওর সাথে প্রথম কাজ শুরু হয়, যেটা আলোর গান 2016 সালে, 16 না 17 সালে রিলিজ হয়, এবং মানুষ প্রায় 2-3 লাখ মানুষ দেখেন, এবং আমি বাহ, গান বানিয়ে তো 2-3 লাখ মানুষের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে, তাহলে আরও গান বানাবো। এবং তখন আমার প্ল্যানিং ছিল না যে নতুন ইউটিউব চ্যানেল হয়, তখন আমার কাছে সবই আশা অডিও, মানে কোনো অনুষ্ঠান হচ্ছে সেখানেও আশা অডিও, কোনো নতুন গান তৈরি করছি সেটারও প্রথম উদ্যোগটা আশা অডিওর কাছে। তো সেই সূত্রে আমার কাছে নেক্সট জেন বলতে আমার আশা অডিও, আমার আশা রাখিয়েছিল আশা অডিও। তারপরে আমরা বেশ কিছু অ্যালবাম করি, কাজী সাহেবের একটি অ্যালবাম করি, যেখানে আমরা বহু বন্ধুরা একসাথে গাই। পয়লা বৈশাখ উপলক্ষে একটা গান আমরা বানাই, অচেনা বৈশাখ বলে একটি গান, সেখানে আমরা প্রায় 6-7 জন মিলে, বন্ধু বান্ধবরা মিলে গান করি। সেটাও নতুন গান, কিন্তু ইন্সপায়ার্ড বাই কবিগুরু, একটা হুক লাইন, যেটা আমাদের পয়লা বৈশাখের হুক লাইন, এসো বৈশাখ ছিল, গানটার নাম অচেনা বৈশাখ। সেটা প্রত্যেক বছর বিভিন্নভাবে মানুষ রিল বানান, তখন বুঝতে পারি যে নতুন গানের একটা উদ্যোগ আবার একটা ভাটার পর, ভাটা বলবো না, মানুষ শোনার অভ্যেসটা আবার ফিরে 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 আসছে ছবির। আশা অডিওর সঙ্গে রিলেশনটা এমন একটা না, পরিবারের মতো। আমার সঙ্গে আমার মনে আছে যখন মহুয়া লাহিড়ী আমাদের ছেড়ে চলে যায়, তখন আমি আমার বাড়িতেও সবাই জানে যে প্রায় 1 সপ্তাহ আমি বাড়ি থেকে বেরোয়নি, এবং এমন একটা ইনসিডেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, একটা শখের মধ্যে যাচ্ছিলাম, যে নিজেকে তৈরি করতে আমার নতুন করে, যে ভাবছিলাম যে কাকে গিয়ে বলবো যে একটা নতুন ছেলে ভালো গাইছে, নতুন মেয়ে ভালো গান গাইছে, কে সাপোর্ট করবে। এবং ও যেটা বললো, তুমি তো পড়াও, এই পড়াও কথাটা আমার খুব ভালো লেগেছে, মানে গান শেখাও থেকে পড়াও বা গান বলো, এই কথাগুলো আগে চলতো খুবই। তো এই শেখানোর ক্ষেত্রে দেখি যে তাদের একটা না নিজস্ব প্ল্যাটফর্ম সবাই একটা তৈরি করেই আসে, মানে যখনই যাকে দেখি তারা নিজের একটা ইউটিউব চ্যানেল তৈরি করে আসে। তো এখানে একটা সমস্যা হচ্ছে, আমার এটা খুব ব্যক্তিগত মত, যে আমরা যখন বড় হয়েছি তখন না কোনো কোম্পানিকে দেখে আগে ঠিক করতাম যে, এক কোম্পানির নাম বলছি না, একটা কোম্পানি অনেকগুলো পুজোর গান রিলিজ করলো, তখন এমন 4-5 জনের নাম রয়েছে যাদেরকে আমি চিনি না, কিন্তু আমরা সেখানে বিশ্বাস করতাম যে এই কোম্পানি যখন এদেরকে প্রমোট করেছে নিশ্চয়ই ভালো গান হবে, অর্থাৎ সেই গানটা ভালো বলেই, সে গাইতে পারে বলেই সেই কোম্পানি রিলিজ করতো। তো এবারে মুশকিল হচ্ছে কি, সবার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি শোভনকে চিনি, শোভনের ইউটিউব চ্যানেল আমি দেখতে যাই, বা আরও যারা আছে শ্রীগজিতে যাই, কিন্তু যারা শ্রীগজিৎকে চেনে না বা আমাকে চেনে না, তারা কিন্তু কোম্পানি খোঁজে এখনও স্টিল।
তাই জন্য একটা কোম্পানির প্ল্যাটফর্ম খুব ইম্পর্টেন্ট, যেখানে সার্চ করলে অনেক নতুন ছেলে মেয়েদেরকে দেখা যাবে। সেটা কোম্পানি যদি ভালো করে প্রমোশন করে, তাহলে যেভাবে তারা সামনে আসতে পারে, আমার মনে হয় সেটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল চ্যানেল করে সেটা সম্ভব না। এটা আমার ব্যক্তিগত মত, এটা ভুলও হতে পারে, কিন্তু আমার মনে হয় একটা ভার্স লেভেলে কিছু যদি করতে হয় নিউ জেনারেশনকে নিয়ে। প্রচুর ছেলেমেয়েরা ভালো গান গাইছে, আমি নিজেও দেখতে পাই বিভিন্ন জায়গায় গিয়ে, রিয়েলিটি শোতেও দেখতে পাই, প্লাস এমনি তাছাড়াও বিভিন্ন জায়গায় তাদের একটা প্ল্যাটফর্ম দরকার, যেটা ও ভেবেছে যে নিউজেন করে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করা আশা অডিওর, সেটাতে অনেকেই উপকৃত হবে বলে আমার ধারণা, এবং সেখানে তারা একটা মাইলেজ পাবে বলে মনে হয়। কারণ যেহেতু নতুনদের সঙ্গে কাজ করতে আমি ভালোবাসি, গত 1 বছর আগে বোধহয় একটা রবীন্দ্রনাথের গান করেছিলাম, একদম নতুন, একদম প্রত্যন্ত গ্রাম থেকে এসে তারা গান করেছিল দুজন, এবং সেটা কিন্তু প্রচণ্ড চলেছে এবং বিভিন্ন মানুষ দেখেছে বলে আমাকে বলেও তারা। তো সেরকম প্রচুর লুকিয়ে আছে, শুধু রিয়েলিটি শোতে না, বিভিন্ন জায়গায়। সেখান থেকে যদি তাদের তুলে এনে সেই ট্যালেন্টগুলোকে এই প্ল্যাটফর্মে আনা যায়, তাদের হয়তো নিজস্ব ইউটিউব চ্যানেল কেউ দেখতেই যাবে না, যদিও শ্রীদিদিটা যেতে পারে বা শোভনাটা যেতে পারে, কিন্তু ওদেরকে তো কেউ চেনেই না। তখন একটা প্ল্যাটফর্ম দরকার, যেখানে ওই প্ল্যাটফর্মটা করে দিচ্ছে। আমার মনে হয় এটা খুব ভালো একটা দিক, এবং আগামী দিন নতুন ছেলেমেয়েরা এবার উঠে আসবে যেভাবে এরা এসছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ফর কামিং। আর যেটা ও বললো, অপেক্ষা বললো, আমি কি বলবো, সবাই যা বলার বলে দিয়েছে, আমার আর কিছু বলার বিশেষ করে নেই। কিন্তু ও যেটা বললো, ওর কথা ধরে বলি যে আমি 10 বছর আগে জানি না আমি কি শুরু করেছিলাম, কিন্তু 10 বছর পরে এসে যেটা দেখলাম যে আমি এখন স্টুডেন্ট হয়ে গেছি, আর বাকি সবাই অনেক এগিয়ে গেছে আর কি। আমার মতো করে সময় চলে না, সময় অনেক ফাস্ট, আমি দৌড়াচ্ছি সময়ের সাথে, ব্যাস এইটুকুই। বাদ বাকি মানে কি বলবো, আমি শুধু একটা কথা বলতে চাই যে কৌশিক দাস, শোভন স্যার যেটা বললো, শম্ভু স্যার যেটা বললো, সেই কথা ধরে বলি যে আমি কলকাতার ছেলে না, আমি নর্থ বেঙ্গলের ছেলে। এখানে বাকি সবাই কলকাতার, আমি মফস্বল থেকে উঠে আসা একটা ছেলে। তো তোমরা একটু ইমাজিন করে নাও যে গ্রামে মফস্বলে তখন ধরুন ক্যাসেট আসতো, হ্যাঁ, তো ক্যাসেটের ক্রেজ কী ছিল সেটা আমরা গ্রাম বাংলা থেকে যারা উঠে আসি, একদম মফস্বল থেকে, তারা খুব ভালো মতো, ওরা যদি মানে এখানে যারা আছে তারা যদি এতটা রিলেট করতে পারে আশা অডিওর সাথে, হ্যাঁ, মানে তাহলে আমরা কি বলবো, আমরা অনেকটা ইন্সপায়ার ওই সময় গ্রামে যখন এরকম ক্যাসেটগুলো বেরোচ্ছে। আশা অডিও একটা লোক, একটা ব্র্যান্ড, মানে যাই হোক। তো সেখান থেকে উঠে আসা একটা ছেলে, আমার মতো অনেককে উঠে এসছে, ঠিক আছে। তো আমি মানে চিরকৃতজ্ঞ, আমি তো ওই মানুষটাকে দেখিনি যে এই মানে যাই হোক যিনি আর কি এটা তৈরি করেছেন, ওনাকে দেখার সৌভাগ্য হয়নি আমার, কিন্তু কোথাও যখন দেখেছি ছবিতে বা যেখানে, খুব নিজের বলে মনে হয়েছে যে এই মানুষটাও যদি আমি দেখা করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু দেখা হয়নি। আমার পরিচয় হয়েছিল স্যারের সাথে, সৌম্য স্যারের সাথে, আশা অডিওর সাথে। আশা অডিওতে মানে আমি আসার পিছনে সম্পূর্ণ ক্রেডিটটা এই মানুষটা পাশে দাঁড়িয়ে আছে, আর আমি পাশে দাঁড়িয়ে কথা বলছি, এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার। একটা একাডেমিতে গান শিখতে যেতাম, গান শিখতে আসতাম, সেখানেই স্যার এসেছিলেন, স্যারের সাথে তখনই পরিচয়। স্যারের সাথে দেখা হলে ভিজে যাওয়া দিন গানটার কথা মনে পড়ে। যাই হোক, অনেক কিছু স্মৃতি রয়েছে, অনেক কিছু শিখেছি আমি সবার থেকে, ছোট বড় সবার থেকে শিখেছি, স্যারের থেকে প্রচুর কিছু শিখেছি। আর স্যার সবসময় নিজের মনে করে শিখিয়েছে। দেন স্যারের একটা গান প্ল্যান করে, যেটা আশা অডিওর সাথে টাই আপ হবে, মানে আশা অডিওর সাথে কোলাব হবে। আমি শুনে বলেছিলাম ও মাই গড, মানে কি বলবো, আমি যে ছেলেটা ধরো ছোটবেলা থেকে ওই ক্যাসেটের ব্যাপারটা, আশা অডিও, তাই না, কথা শুনতে হয়তো অতি নাটকীয় মনে হবে, কিন্তু ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, হ্যাঁ। এবং যাই হোক, এক্স্যাক্টলি, তো আমি ওটাই আসছিলাম আর কি। তোমার মায়ের অনেক একটা বড় স্বপ্ন ছিল যে তুই তো গান গাইছিস, তোকে এখানে থাকলে হবে না, কলকাতায় যেতে হবে, অন্তত কলকাতায় গিয়ে মানুষের সাথে দেখাশোনা করতে হবে, তো এস্টাবলিশ হতে হবে। তো আমি যখন কলকাতায় আসলাম, দেখলাম না অনেক বড় সমুদ্র, এখানে আমি কাউকেই চিনি না, কী করবো না করবো। আমি বারে কাজ করতাম, তখন বারে গান গাইতাম। তো যাই হোক, আমার মা মানে আশা অডিওর একটা, মানে মায়ের স্বপ্ন ছিল যে আশা অডিওর সাথে আমি গান গাইবো। তো সেই স্বপ্ন পূরণের পিছনে এই মানুষটার হাত। আমরা 21-এ একটা গান করেছিলাম, প্রথম আশা অডিওর সাথে আমার কাজ, আমার অপেক্ষার সাথে পরিচয় হওয়া, আশা অডিওর সাথে পরিচিত হওয়া, এবং ও
ওদের থেকে সবসময় আমি যেভাবে মানে স্নেহ ভালোবাসা পেয়েছি আমি সবসময়। আর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা স্টেজে লাইফে অনেক ছোট বড় সবার থেকে ইন্সপায়ার হয়, আমিও তাদের মধ্যে একজন। আমি সবার থেকে ইন্সপায়ার হয়েছি সবসময়, পজিটিভ ভাইব পেয়েছি। তো এটা আমাকে অনেক হেল্প করেছে এগিয়ে যাওয়ার জন্য। বাদ বাকি তো যাই হোক, মিউজিক চলছে, চেষ্টা করছি ভালো কিছু করার। তারপরে আশাবাদীর সাথে আরেকটা গান আমরা কিছুদিন আগে করেছিলাম, এর আগের হোলিতে সম্ভবত, একলা বৈশাখে, মানে পয়লাটাকে একলা বৈশাখে, বেশ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। তো এইভাবে যুক্ত হওয়া আশাবাদীর সাথে এখনো আছি। আর ওই তো যেটা বললাম যে আমি, এবং এটা একটা নিঃসন্দেহে আশা জাগালে বাংলা সঙ্গীতের ক্ষেত্রে, কি বলবো? দেখুন, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। আমাদের বাংলায় যে কটা কাজ হয় সেখানে আলাদা করে নতুন গানের জন্য আশা অডিও, একই নতুন গানের জন্য এত বছর ধরে আশা অডিও ছিল। আবার একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করার জন্য, মানে তাদের গান বাজনাকে উদ্বুদ্ধ করার জন্য আশা অডিওর এই প্ল্যাটফর্মটা নিয়েছে, সেটা আমাদের কাছে আরও বেশি গর্বের। আমাদের প্রজন্ম প্রচুর ভালো গান বাজনা হচ্ছে, আপনারা সকলে শোনেন, আমরাও শুনি। সেগুলোকে একটা প্ল্যাটফর্ম পাবে এবং যে কোনো চ্যানেলের স্বীকৃতি সেটা নিজস্ব ইউটিউব চ্যানেলের থেকে অনেক বেশি। ধরুন আমরা বাড়িতে পড়াশুনো করা এবং স্কুলে গিয়ে পড়া বা একটা কলেজে গিয়ে পড়া, সেটা দুটো আলাদা হয়। তো আই থিঙ্ক আশা অডিও সেই জায়গাটা দিল আবারও, এবং এত বছরের একটা প্রতিষ্ঠান 30 বছর ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছে নতুন গান দিয়ে। এবং আশা করি নেক্সট জেন আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল আশা অডিও, সেটা আরও জায়গা করে নেবে। এই সময় দাঁড়িয়ে তো ভীষণ ভালো একটা কাজ, কারণ নিউ জেনারেশন যে গান বাজনা করছে, করে যে মোটিভেটেড হবে, সেই জায়গাটা কিন্তু সবসময় পাচ্ছে না। তার কারণ হচ্ছে একটা রিয়েলিটি শো বা দুটো রিয়েলিটি শো ছাড়া তাদেরকে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা তারা দেখতে পাচ্ছে। সেই কারণে এই যে নিউ জেনারেশনকে নিয়ে আসা নিউ জেন যেটা করেছে, সেটা কিন্তু নতুন ছেলে মেয়েরা যারা গান বাংলা, মানে কোনো যেটা সুন্দরী বলছিল যে একদম সুন্দর গান বাংলা যারা করে এবং গ্রাম বাংলায় থাকে, তাদের জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, যেখানে প্রচুর মানুষ দেখতে পারে। ইন্ডিভিজুয়ালি কোনো একটা ইউটিউব চ্যানেলে নিজস্ব চ্যানেল নয়, এটা একটা বড় প্ল্যাটফর্ম, যেখানে প্রডিউস হলে অ্যাটলিস্ট মানুষ দেখবে যে এরা নিশ্চয়ই তাদের মধ্যে ক্যালিবার আছে বা ক্যাপাবিলিটি আছে। তাই জন্য তারা আশা অডিওর মতো কোম্পানি এদেরকে লঞ্চ করেছে। আমার মনে হয় সেখান থেকে তার অনেক উপকার। নিজস্ব চ্যানেল সকলে তো হ্যাঁ, এটাই তো বলছিলাম প্রথমে, যে তারা নিজস্ব চ্যানেল করছে প্রত্যেকেই, যারা নাম করেছে বা নাম করেনি তারাও নিজস্ব চ্যানেল করছে। কিন্তু মুশকিলটা হচ্ছে তাদেরকে চিনলেই তার ইউটিউব চ্যানেলে আমরা যেতে পারবো। কিন্তু যদি আমরা একটা এরকম কোনো চ্যানেল, যে আশা অডিও বা এরকম বড় কোম্পানিতে যাই, সেখানে দেখি যে একটা নতুন ছেলে ওই গান গেয়েছে, তো ন্যাচারালি আমরা তখন ভাববো যে নিশ্চিত তার ক্যাপাবিলিটি আছে বলেই কোম্পানি তাকে লঞ্চ করেছে, তাকে গাইতে দিয়েছে। সুতরাং সেখানে তার অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি হবে মানুষের কাছে। আমরা জানবো যে হ্যাঁ, যেহেতু আশা অডিও করে নিশ্চয়ই ভালো একটা ব্যাপার হচ্ছে, ভালো মানে সে ভালো গাইছে। এই ব্যাপারটা ইন্ডিভিজুয়াল চ্যানেলে কিন্তু মুশকিল, কিন্তু আমার মনে হয় ইন্ডিভিজুয়াল নিশ্চয়ই করতে হবে যখন সে একটা প্ল্যাটফর্ম পেরিয়ে যায়। এখন যে সিরিজ গাইছে বা শোভন করছে, সেটা কিন্তু ওরা একটা জায়গায় পরিচিত হবার পরেই কিন্তু করছে। সেই পরিচয় হওয়াটা যদি অন্য প্ল্যাটফর্ম থেকে না হয়, অ্যাটলিস্ট আসার নেক্সট জেন ডেফিনেটলি করবে। কি বলবো, নতুন নতুন প্রজন্মের জন্য ঠিক বলবো না। এই উদ্যোগটাকে প্রথমত তো সাধুবাদ জানাই অ্যাজ অ্যান আর্টিস্ট, খুব ভালো একটা উদ্যোগ। আর আমার মনে হয় যে শুধু নতুন প্রজন্ম কেন, এরকম অনেক মানুষ যারা প্রপারভাবে হয়তো সুযোগ পায়নি এখনো, যেটা তারা ডিজার্ভ করে, সেরকম মানুষরাও এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হতে পারে। অনেক আমার মনে হয় যে অনেক ভালো শিল্পী যারা প্রকৃত অর্থে ভালো, যারা ভালো কাজ করতে চাইছে, ভালো কাজ করছে, চেষ্টা করছে ভালো কাজ করার একটা ভালো, দেখো তুই ভেরি অনেস্ট, ভালো লিরিক্স মাঝখানে আর দেখতেই পাওয়া যেত না, সেইটা আবার ফিরে এসেছে। অনেকটা ভালো কম্পোজিশন, ঠিক আছে, তো ভালো অ্যারেঞ্জমেন্ট। একটা গানকে সাজানো তো একটা অনেক বড় দায়িত্ব,
তো প্রপার লিরিক্স, প্রপার অ্যারেঞ্জমেন্ট নিয়ে একটা গান যখন তৈরি হয়, একটা 3 মিনিটের গান যদিও, কিন্তু তার পেছনে একটা অনেক বড় প্রসেস থাকে। গানটা যখন থেকে কম্পোজারের মাথায় আসে, তারপর সেটাকে লিরিক্স দেওয়া, হ্যাঁ, তারপরে সেটাকে অ্যারেঞ্জমেন্ট করে গানটাকে তৈরি করা, তো সেই পেছনের পরিশ্রমটা তো কেউ দেখে না, তো সেটা একটা অনেক বড় মানে প্রসেস। যাই হোক, তো আমার মনে হয় যে এরকম একটা মানে প্ল্যাটফর্ম তো সবাই চায়, যেখানে একটা গানকে প্রপারভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। আমি কেন এই কথাটা বলতে চাইছি যে ভালো গান অনেক কেউ বানাচ্ছে হয়তো, কিন্তু ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতেও তো হবে। গানটা তো শুনতে হবে মানুষকে, এবং তারপর না মানুষ গানটাকে জাজ করবে, জায়গা দেবে কি জায়গা দেবে না, আগে পৌঁছাতো। তো আমার মনে হয় যে সেই পৌঁছে দেওয়ার পেছনে আশা অডিও সেই প্রথম থেকে একটা অনেক বড় গুরুদায়িত্ব পালন করেছে এই ইন্ডাস্ট্রির, মানে আমাদের সকল যে বেঙ্গলি মিউজিক ইন্ডাস্ট্রি, এবং প্রচুর শিল্পী উঠে এসছে, প্রচুর শিল্পী জায়গা পেয়েছে। আশা অডিও একটা অনেক বড় ভূমিকা পালন করেছে, নাহলে হয়তো আমরা অনেক শিল্পীকে আজও হয়তো জানতাম না। আমি যদি আমার বাবার কথাই বলি, আমার বাবা কিন্তু সুযোগ পায়নি, কারণ আমি আমার বাবাকে যেভাবে গাইতে দেখেছি, ভাবতে হবে একটু, সবাইকে, অনেক আর্টিস্টকে ভাবতে হবে। আমি এত বড় কথা বলছি না, মানে আমি নিজের বাবা বলে বলছি না, যদি শিল্পীর পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমার বাবা কিন্তু জায়গা পায়নি। তো সব কিছুর পরে বাবা মানসিকভাবে ভারসাম্য হয়ে যায়। এরকম প্রচুর মানুষ আছে যাদের লাইফে এরকম অনেক ট্র্যাজেডি আছে। তো আশা অডিও প্রথম থেকে একটা অনেক বড়, যেটা বারবার করে বলছি, গুরুদায়িত্ব পালন করেছে। তো এরকম একটা উদ্যোগ আবার, মানে আশা অডিও ইটসেলফ একটা ব্র্যান্ড, তারপরেও আর একটা প্ল্যাটফর্ম লঞ্চ করা, তার মানে কি যে চাইছে যে আরও প্রচুর শিল্পী উঠে আসুক, অনেক ট্যালেন্টেড শিল্পী উঠে আসুক, তারা কাজ করুক, তাদের কাজ জায়গা পাক। ওই এন্ড অফ দ্য ডে একটাই কথা, যে ভালো কাজ জায়গা পাক, তাহলে না কি বলতো, আমরা সবাই ভালো থাকবো, ঠিক আছে? আমি যদি আমার ছোটোবেলার কথা বলি, এবার তোমাদের একটু ধরে রাখতে অসুবিধা হবে, কারণ কথা ঢুকে গেছে এবং কথা বলতে হবে। এবার আমরা যখন থেকে মানে যেভাবে বড় হয়েছি, যেরকম গান শুনে বড় হয়েছি, অনেক ভালো ভালো কম্পোজিশন আমাদের কানে এসছে। আমাদের পরের জেনারেশন, আমি যদি আমার জুনিয়রদের কথা বলি, অনেক গান অনেক ভালো গান শোনেই নি এখন, রাইট? অনেক ভালো গান শোনেনি, মানে হঠাৎ করে বলি এটা কোন গান, এটা কোনো ব্যাপার, ঠিক আছে? তো সব কিছু চেঞ্জ হয়েছে, মানে কি বলবো, সবাই যুগের সাথে তাল মিলিয়ে চলছে, কিন্তু সামহাও ওই জায়গাটাতে একটা গ্যাপ তৈরি হচ্ছে ভালো কাজের, ভালো গানের। তো আমার মনে হয় যে কি বলবো, এই প্ল্যাটফর্মের উপর ভরসা করে অনেক এরকম শিল্পী উঠে আসবে, তারা ভালো কাজ করবে, এবং আমিও তাদের মধ্যে একজন, আমিও চেষ্টা করছি, আশাবাড়ির সাথে আমিও যুক্ত হয়েছি অনেকদিন ধরে। এটা একটা স্বপ্ন পূরণের মতো। তো কাজ করে ওরা আমাকে বিশ্বাস করছে, এবং সবসময় ওদের থেকে যে আন্তরিকতা, ভালোবাসা, সম্মান পেয়েছি, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। এবং ওদের ট্রিটমেন্টটা একটু ফ্যামিলিয়ার ট্রিটমেন্ট, মানে যারা খুব নিজের মতন করে। তো আমার মনে হয় এইটা অনেকটা হেল্প করবে, যেটা অন্য জায়গায় একটু মিসিং হয়তো। তো হোক, ভালো কাজ হোক, ব্যাস, আর কি, ভালো হোক। থ্যাংক ইউ। আবার নতুন করে করছো না, সবার প্রথমে কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং খুবই নার্ভাস লাগছে, যে বলছি তো এরকম একটা প্ল্যাটফর্ম আমরা করছি, বাট সেই প্ল্যাটফর্ম থেকে যোগ্য প্রতিভা, যোগ্য সাউন্ড, আপনারা এখানে দেখবেন ডিসকভারিং নিউ সাউন্ডস, তাদেরকেও যাতে আমরা ঠিক লোককে সুযোগ দিতে পারি, যাতে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে লোকে আরও জায়গায় পৌঁছতে পারে, এটার উদ্দেশ্য। সেইটা যেন সফলভাবে করতে পারি। যেমন আশা অডিওর জন্য আমরা করে এসেছিলাম, আমরা এমন লোককে আইডেন্টিফাই করেছিলাম যারা এসেছিল তারা ইন্সপায়ারিং টু দ্য ইউথ। আপনারা যদি প্রেস কনফারেন্সটা ফলো করে থাকেন, দেখবেন এক একজন এক একটা জায়গা থেকে ডেকেছি, কাউকে ব্যান্ড মিউজিক, কাউকে অরিজিনালস, কেউ মেটা ইনফ্লুয়েন্সার যে এখন অরিজিনালস করছে, যে ক্যাসেটের টাইম থেকে ডিজিটালি সৌম্যদা ট্রান্সফর্ম করতে পেরেছিল। তো এরা সবাই একজন ইন্সপিরেশন ফর দ্য নিউ জেনারেশন। সেটাই আমাদের মনোকামনা, যে আশা নেক্সট জেন থেকেও যেমন এমন কোনো প্রতিভাকে আমরা দিতে পারি, কারণ এখন অনেক বেশি কঠিন। আগে ওনারা একটা গান বানাতেন, সেটাকে আমরা বার করে দিতাম, বাট এখন তার ডিজিটাল প্রেজেন্স থাকতে হবে, তাকে জানতে হবে সে কীভাবে লাইভ করবে, তাকে জানতে হবে কীভাবে সে প্রমোট করবে। ইট হ্যাজ টু বি অ্যান এন্টায়ার প্যাকেজ হু ইজ কামিং অন বোর্ড। তো এরকম প্রতিভারা যারা নিজেদের আরও বড় প্ল্যাটফর্মে সুযোগ দিতে পারে, তাদের যেন ফার্স্ট স্টেপিং স্টোন, ফার্স্ট পিলার যেন আমরা হতে পারি, সেটাই আশা। আইডিয়াটা কোথা থেকে আসবে? এটার আইডিয়াটা আসলে যে আমরা দেখুন রোজ অনেক কন্টেন্ট ফিরিয়ে দিই,
তারা খুবই ভালো, কিন্তু তারা হয়তো আশা অডিও যে জায়গায় পৌঁছে গেছে সেই প্ল্যাটফর্মে আমরা তাদের অনেক কারণ, চ্যালেঞ্জেস, টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য সুযোগ দিতে পারি না। হয়তো তাদের ভিডিও ইজ নট ভেরি টেকনিক্যালি সাউন্ড, তো বাকি আশা অডিওর ভিডিও যেভাবে রিলিজ করি, কিন্তু তাদের গানটা কিন্তু ভালো, উইচ ইজ দ্য বেস অফ এভরিথিং। এই কাজগুলোকে, এই আর্টিস্টগুলোকে আমরা আশা নেক্সট জেনের প্রতি সুযোগ দিতে চাই, উইচ ইজ আ মোর লিনিয়েন্ট প্ল্যাটফর্ম, যেখানে আপনি একটু ঠিকঠাক কন্টেন্ট করলে আপনার স্পেস এখানে আছে। সেইখান থেকে আশা নেক্সট জেনের পরিকল্পনা। এটা কি পুরোপুরি অনলাইনেই হবে? পুরোটাই অনলাইন হবে, পুরোটাই ডিজিটাল। দিস ইজ টু সাপোর্ট দ্য ইউথ, সো দিস ইজ ফর দ্য ইউথ। তো ইট উইল অনলি বি ইন প্ল্যাটফর্ম উইচ ইজ রেলিভেন্ট টু দ্য ইউথ। অ্যাপ্লাই কীভাবে করবে এটা? আমাদের পেজে কন্ট্যাক্ট দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। আমাদের যে কন্টেন্ট টিম আছে যারা সব কন্টেন্ট স্ক্রিনিং করছে, কারণ রিলিজের আগেই আমাদের কাছে প্রচুর এরম ভালো কন্টেন্ট রিলিজ পড়ে গেছে অলরেডি, যেটা শিগগিরই আপনার এক সপ্তাহের মধ্যে দেখবেন বেরোচ্ছে, মাসে একটা করে। তো সেখান থেকে আপনারা, প্লাস আমাদের যখন কোনো ভিডিও বেরোবে, আমরা এখন যেহেতু নতুন প্ল্যাটফর্ম, আমরা নিচেও কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, যে এরকম কোনো প্রজেক্ট থাকলে আমাদের যোগাযোগ করবে, সেখান থেকে লোকে করতে পারে। করে এসছে বা নতুনদের পাশে সবসময় আছে, এটা একটা নতুন একটা উদ্যোগ, কি বলবেন? আমাদের এই কোম্পানিটার বয়স বোধ হয় 31 বছর হতে চলতো, মানে 30 বছর বয়স করে 31 ইয়ার্স। আমার মনে হয় না অনেক মিউজিক কোম্পানি এত বছর সার্ভাইভ করে। ঠিক আছে, আমার একটাই ধারণা যে আমরা প্রচুর নতুন আর্টিস্টকে করেছি। এমন অনেক আর্টিস্ট আছে যাদের আগে প্রচুর গান হিন্দিতে রেকর্ড হয়, যেখানে আমরা কিন্তু লিবারেলি পারমিশন দিয়ে থাকি, লোকে কিন্তু দেয় না। এখানে প্রচুর বড় বড় ডিরেক্টর আছে যাদের আমরা গান উইদাউট এনি কস্ট, কোনো একটা পয়সা না নিয়ে কিন্তু দিয়ে থাকি। আমরা এই ব্যবসাটাকে কোনোভাবে প্যাশন হিসেবে ধরি, আমাদের ব্যবসাটা ভালো লাগে, আমাদের ইনকামের রাস্তা কিন্তু অন্য। আমরা কখনো এখান থেকে ইনকামের খুব চিন্তা করি না। আমার মনে হয় আমাদের যে এই আশা নেক্সট জেন যেটা আমরা করলাম, সেখানে প্রচুর লোককে অ্যাকচুয়ালি আশা অডিওতে সুযোগ দেওয়া সম্ভব হয় না। সেই জন্য আমরা চাই যে আশা অডিও থেকে যখন সুযোগ দিতে পারছি না, তাকে আপনি কোনোভাবে না বলে তাকে আমি একটা সুযোগ দেবো আশা নেক্সট জেনে। এবং সেখানে যখন নতুন নতুন প্রচুর আর্টিস্টের গান আস্তে আস্তে রেকর্ড হবে, বেরোবে, এবং ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা আশা অডিওতে যেমন বাংলা গান নিয়ে ম্যাক্সিমাম কাজ করি, এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজে সে গান করতে পারে, মিউজিকের কোনো ল্যাঙ্গুয়েজ ডিজিটালি দেয়ার ইজ নো বাউন্ডারি ফর এনি কন্টেন্ট কনজাম্পশন। তো যে কোনো অরিজিনাল নতুন সাউন্ড যতক্ষণ হবে, নেক্সট জেন ইজ দেয়ার টু সাপোর্ট। বাট যে গানের প্রতি সিরিয়াস, আমি আবার বারবার বলছি যে একটা লেভেল অফ অর্গানাইজেশন আপনাকে থাকতে হবে। ইট কান্ট বি আপনি আপনার জানলার সামনে বাড়িতে করে দিয়ে দিচ্ছেন, সাচ এ কন্টেন্ট কান্ট বি। তো একটু যে সিরিয়াস হবে গানের প্রতি, যে আমাদের প্ল্যাটফর্মটাকে ইউজ করে আরও আগে যেতে চায়, ডেফিনেটলি। হ্যাঁ, এই কথাটাই আমি করতে যাচ্ছিলাম যে এতে তোমার মনে হয় যে যারা সত্যিকারের হ্যাঁ প্রতিভা আছে আর কি, তারা সুযোগটা পাবে। দেখুন, সেটাই আমাদের মানে মূল এম আপনি বলতে পারেন, যে আজকে আমাদের এখান থেকে কেউ একটা ভালো জায়গা প্লেব্যাক পায়, বা কেউ এই বাংলা থেকে বেরিয়ে অন্য রিজিয়নে তাদের প্ল্যাটফর্ম পাবেন। দেখুন, ডিজিটালি জিনিসটা কিন্তু বোথ ওয়েজ। লোকে যদি এটা বোঝে যে আমিও যেমন সুযোগ দিচ্ছি অন্য লোকে, যারা সত্যি কোনো ট্যালেন্ট খুঁজছেন তারা কিন্তু আজকে নেক্সট জেনের সম্বন্ধে অলরেডি জেনে গেছেন যে কী চাইছেন, তারা কিন্তু এটাকে খেয়াল রাখবেন। তো এমন কেউ যার সত্যি ট্যালেন্ট থাকবে, যে এখানে আসছে, ডেফিনেটলি সে উই আর এক্সপেক্টিং যে সে বেটার জায়গায় যেতে পারবে, অ্যান্ড উই গিভ দেম আ প্ল্যাটফর্ম। এবং আমরা প্রত্যেকটা ভিডিও, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল সব কিছু দিয়ে দেবো, যাতে লোকের আমাদের অ্যাক্সেস করাটা ইজি হয়। আর কন্টেন্টিং ইজ দেয়ার, যাদের কাছে রিলিজ হওয়ার আগেই প্রচুর কন্টেন্ট অলরেডি জমা করে আছে। তো আজকে লঞ্চের পরে আমরা এক্সপেক্ট করছি যে ডেফিনেটলি ইন দ্য কামিং 6 মান্থস অ্যাটলিস্ট একটা কন্টেন্ট আমরা এরকম পাবো, যেটাতে আমরা সবাই বলতে পারি যে হ্যাঁ, দিস পার্সন উইল ডু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।